হ্যালো বন্ধুরা, আপনাদের কাছে সাঁতারডিক ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো যে একটি জমি রেজিস্ট্রির কতদিন পর সেই দলিলটি পাওয়া যায় এবং সেই দলিলটি রেকর্ড বা মিউটেশন কিভাবে করা হয়, এবং তার পাশাপাশি জানাবো যে একটি দলিল একাধিক মৌজার জমি রেজিস্ট্রি হলে সেক্ষেত্রে মিউটেশন কিভাবে করা হয়। তো পুরো এই বিষয়টি জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, একটি জমি কিনতে গেলে আমরাকে সেই জমি অর্থাৎ যে ব্যক্তির কাছ থেকে জমিটি আমরা ক্রয় করব, সেই ব্যক্তি কি সূত্রে সে জমিটি পেয়েছে এবং সেই ব্যক্তি আদৌ কি সে জমিতে দখল রয়েছে কিনা, এবং তার পাশাপাশি সেই জমির যে প্লট নম্বর বা দাগ নম্বর তার রেকর্ড কপি বের করে সেই জমির পজিশন আমিনকে দিয়ে মেপে সমস্ত তথ্য কিন্তু নিতে হয়। তারপর সেই দলিলটি আমরা কি করে রেজিস্ট্রি অফিসে গিয়ে সেই জমিটি রেজিস্ট্রি করে নিই। এবং এক্ষেত্রে রেজিস্ট্রি করতে গেলে দুইটি অফিস থাকে, এক থাকে এডিএসআর অফিস আর একটি থাকে ডিএসআর অফিস। অর্থাৎ আপনার ব্লক এলাকাতে যে অফিস থাকে সেটা হচ্ছে এডিএসআর অফিস, অর্থাৎ এডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রি অফিস, এবং জেলাতে যে রেজিস্ট্রি অফিস থাকে সেটা হচ্ছে ডিএসআর অফিস, অর্থাৎ ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রি অফিস। তো আপনি যে কোনো জায়গাতে সেই জমিটি আপনি রেজিস্ট্রি করে নিতে পারেন। এবং সেই জমিটি যদি আপনারা দলিল সূত্রে অর্থাৎ পীর দলিল মূলে জমিটি ক্রয় করে থাকেন, তাহলে অবশ্যই সেই ব্যক্তির কাছ থেকে আপনার পীর দলিল বা চেনডিটটাও নিয়ে রাখবেন। কারণ পরবর্তীকালে যখন আপনি সেই জমিটি মিউটেশন করবেন, সেই সময় কিন্তু আপনার সেই চেনডিট বা পীর দলিলটি লাগবে। এবং কেউ যদি বাবার সম্পত্তি ওয়ারিশ সূত্রে বিক্রি করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু তাদের কাছ থেকে ওয়ারিশ সার্টিফিকেট, এবং তার পাশাপাশি যদি আপনারা পারেন সেই ব্যক্তির মৃত্যু সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেটও আপনারা নিয়ে রাখবেন। সেটাও কিন্তু মিউটেশনের সময় আপনাদের লাগবে। অর্থাৎ বাবার নামে রেকর্ড রয়েছে, ছেলে মেয়েরা বিক্রি করতে চাইছে, সেই ক্ষেত্রে আপনারা ওয়ারিশ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট নিয়ে রাখবেন। এবং যে ব্যক্তি জমিটি বিক্রি করবেন সেই ব্যক্তির নামের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, অর্থাৎ রেকর্ডে নাম রয়েছে এক এবং তার আধারে নাম রয়েছে অন্য, সেক্ষেত্রে আপনারা যে এফিডেভিট বা যে শংসাপত্র সেটাও কিন্তু নিয়ে রাখবেন। কারণ পরবর্তীকালে সেই দলিলটি মিউটেশন করতে গেলে এই সকল ডকুমেন্টসগুলো কিন্তু প্রয়োজন হবে। এবং রেজিস্ট্রির দিন যদি আপনারা সেই সকল ডকুমেন্টস না নেন, তাহলে মিউটেশন করতে গেলে দেখবেন সেই ব্যক্তি পরবর্তীকালে সেই সকল ডকুমেন্টসগুলো দিতে চায় না। তো তাই অবশ্যই রেজিস্ট্রির দিনে সেই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু নিয়ে রাখবেন। তো বিক্রেতার থেকে সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা দলিলটি রেজিস্ট্রি করলেন। এরপর সেই দলিলটি আপনারা কতদিন পর পাবেন? তো দেখুন, একটি দলিল রেজিস্ট্রি করার পর 10 থেকে 15 দিন পর আপনারা সেই দলিলটি পেয়ে যাবেন, এবং তার জন্য অবশ্যই সেই রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনারা সেই দলিলটি সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে হয়তো কয়েকদিন বেশিও লাগতে পারে বা কয়েকদিন কমও লাগতে পারে। এরপর সেই দলিলটি পাওয়ার সাথে সাথে আপনারা কি করবেন, যে জমিটি আপনারা ক্রয় করবেন সেই প্লট নম্বর দিয়ে বাংলা ভূমি থেকে স্ট্যাটাস চেক করবেন। অর্থাৎ মিউটেশন কেসের যে স্ট্যাটাস সেটা প্লট নম্বর দিয়ে চেক করবেন, এবং চেক করলে দেখবেন মিউটেশন কেস নাম্বারটি আপনারা পেয়ে যাবেন। এরপর সেই কেস নাম্বারটি আপনারা নোট করে ভালোভাবে রেখে নেবেন, বা যে মোবাইল নাম্বার দিয়ে আপনার দলিলটি রেজিস্ট্রি হবে সেই মোবাইলেও আপনারা সেই মেসেজটি পেয়ে যাবেন। কোন মেসেজটি? না, হেয়ারিং বা শুনানির তারিখের যে মেসেজ, সেই মেসেজটি আপনারা সেই মোবাইল নাম্বারে পেয়ে যাবেন। বা অনেক সময় মোবাইলের নেটওয়ার্কের প্রবলেমের জন্য সেই মেসেজ আপনারা নাও পেতে পারেন। তো তার জন্য যে কেস নাম্বারটি আপনার প্লট নম্বর দিয়ে বের করবেন, সেই কেস নাম্বারটা নোট করে রাখার পর কয়েকদিন পর পর আপনারা সেই কেস নাম্বার দিয়ে মিউটেশন কেসের যে স্ট্যাটাস সেটা চেক করবেন। হ্যাঁ, এক্ষেত্রে অনেকে হয়তো মনে করেন যে একটি দলিল রেজিস্ট্রি করলে অটোমেটিক কিন্তু মিউটেশন হয়ে যায়। না, সেই প্রসেসটা কিন্তু এখন বর্তমানে বন্ধ রয়েছে। অর্থাৎ রেকর্ড টু রেকর্ড দলিল হলেই, অর্থাৎ যে ব্যক্তি জমিটি বিক্রি করবেন সেই ব্যক্তির নামে যদি রেকর্ডে থাকে, সেক্ষেত্রে সেই সকল দলিল রেজিস্ট্রি হওয়ার পর অটোমেটিক কিন্তু মিউটেশন হয়ে যেত, যেটা কিন্তু 2020 এবং 2021-এর মধ্যেই সিস্টেমটি ছিল। এখন কিন্তু সেই সিস্টেমটি বন্ধ রয়েছে। তো এক্ষেত্রে অবশ্যই যে কেস নাম্বার আপনারা পাবেন সেই কেস নাম্বারে আপনার হেয়ারিং বা শুনানি তারিখের ডেট দেওয়া হবে, এবং সেই ডেটে আপনার সমস্ত অরিজিনাল ডকুমেন্টস সহ বিএলওর অফিসে যেতে হবে। এবং সেই হেয়ারিং বা শুনানি তারিখের যে ডেট বা যে মেসেজ সেটা আপনার সেই মোবাইলের মাধ্যমে পেয়ে যাবেন। অর্থাৎ যে মোবাইল নাম্বার দিয়ে আপনার দলিলটি রেজিস্ট্রি করা ছিল সেই মোবাইলে মেসেজে পাবেন, না হয় বাংলা ভূমি থেকে ক্যাশ নাম্বার দিয়ে যদি মিউটেশন স্ট্যাটাস চেক করেন সেখান থেকেও আপনারা সেটা জেনে নিতে পারেন। তো এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে একটি দলিলে একাধিক মৌজার জমি কিন্তু রেজিস্ট্রি আমরা করিনি। আর এইভাবে যদি একাধিক মৌজার জমি একটি দলিলের রেজিস্ট্রি করা হয়, তাহলে আমাদের কি হয়, খরচও কিন্তু কম হয়। তো সেই ক্ষেত্রে সেই সকল দলিলগুলো মিউটেশন কিভাবে হয়? তো দেখুন, যদি আপনার সেই দলিলে 2টি মৌজার জমি রেজিস্ট্রি থাকে, তাহলে আপনার 2টি মিউটেশন কেস নাম্বার হবে। অর্থাৎ 2টি মৌজার 2টি কেস নাম্বার আপনারা পাবেন, এবং সেক্ষেত্রে অবশ্যই 2টি আপনার হেয়ারিং বা শুনানির তারিখের ডেট হবে, এবং 2টি আলাদা আলাদা হেয়ারিংয়ে আপনার সেই বিএলওর অফিসে যেতে হবে। এক্ষেত্রে হেয়ারিং বা শুনানির তারিখের মেসেজ পাওয়ার পর সাথে সাথে আপনারা বাংলা ভূমি থেকে যে মিউটেশন নোটিশ সেটা আপনারা বের করবেন। বের করে আপনাদের যে বিবাদী পক্ষ থাকবে
অর্থাৎ যে ব্যক্তির কাছ থেকে আপনারা জমিটি ক্রয় করেছেন সেই ব্যক্তিকে সেই নোটিশের চিঠি করতে হবে এবং সেই চিঠি পাঠালে আপনাদেরকে একটি রিসিভ কপি দেওয়া হবে। সেই রিসিভ কপির পাশাপাশি আপনাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে যে তারিখে আপনাদের হিয়ারিং থাকবে সেই তারিখে বিএলওর অফিসে যেতে হবে। তো নতুন জমি রেজিস্ট্রি করার পর যে অটোমেটিক ক্যাশ নাম্বার পাওয়া যায়, তো সেই ক্যাশ নাম্বার অনুযায়ী হিয়ারিং বা শুনানি তারিখে যদি আপনারা বিএলওর অফিসে না যান তাহলে আপনার ক্যাশটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তো সেই ক্ষেত্রেও কোনো সমস্যা নেই, আপনারা সেই দলিলটি আবারও রেকর্ড বা মিউটেশন করার জন্য বাংলাভূমি থেকে আবেদন করতে পারেন। এবং বাংলাভূমি থেকে দলিল মিউটেশনের জন্য যে আবেদন করতে হয় সেই প্রসেস যদি আপনারা সম্পূর্ণভাবে জানতে চান তাহলে চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা সেই ভিডিও দেখে সেই সম্পূর্ণ প্রসেসটি জেনে নিতে পারেন। তো যাই হোক, রেজিস্ট্রি অফিস থেকে যে অটোমেটিক ক্যাশ নাম্বার দেওয়া হয় সেই ক্যাশ নাম্বার অনুযায়ী বিএলওর অফিসে হিয়ারিংয়ে যাওয়ার পর আপনার সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করবেন। যদি ওয়ারিশ সূত্রে আপনার সেই জমিটি কেনা থাকে তাহলে অবশ্যই আপনার সেই জমিতে বা আপনার বাড়িতে আরআই সাহেব ইনকোয়ারি করবেন। এটা কিন্তু নবান্ন থেকে নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে যে ওয়ারিশ সার্টিফিকেট অনুযায়ী যদি কোনো জমি কেনাবেচা হয় সেক্ষেত্রে সরজমিন তদন্ত কিন্তু ম্যান্ডেটারি করা হয়েছে। অর্থাৎ যাদের কাছ থেকে আপনারা জমিটি ক্রয় করেছেন তারা সঠিক ওয়ারিশ অনুযায়ী সেই জমিটি বিক্রি করেছে কিনা সেই তদন্তের জন্য আরআই সাহেব ইনকোয়ারি করবেন। বা নামের মধ্যে বা ডকুমেন্টসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেক্ষেত্রেও কিন্তু আরআই সাহেব ইনকোয়ারি করতে পারে। যদি ইনকোয়ারি করা হয় তাহলে অবশ্যই সেটা আধিকারিক আপনাকে জানিয়ে দেবেন। তো রেকর্ড টু রেকর্ড যদি আপনার জমি কেনা থাকে বা ডকুমেন্টসে যদি আপনাদের কোনো ভুল ত্রুটি না থাকে তাহলে আপনার হিয়ারিংয়ের কয়েকদিন পর মোবাইলে মেসেজের মাধ্যমে আপনার যে রেকর্ড হয়েছে তার যে খতিয়ান নম্বর সেই খতিয়ান নম্বরটি আপনারা পেয়ে যাবেন। এরপর সেই খতিয়ান নম্বরটি দিয়ে যদি আপনারা বাংলাভূমি থেকে চেক করেন তাহলে আপনি কত পরিমাণ জমি ক্রয় করেছেন সেই পরিমাণটা আপনারা দেখতে পেয়ে যাবেন। তো যাই হোক, এই বিষয়টি অনেকেরই হয়তো জানা ছিল না যে একটি জমি রেজিস্ট্রির কতদিন পর দলিল পাওয়া যায় বা একাধিক মৌজার জমি একটি দলের রেজিস্ট্রি করলে সেক্ষেত্রেও মিউটেশন কীভাবে করতে হবে। তো আশা করি জানা না থাকলে এই ভিডিও থেকে সেই বিষয়টি আপনারা আজকে জানতে পেরেছেন। সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।